ইরান ও ইসরায়েলের মধ্যে পাল্টাপাল্টি তীব্র হামলা অব্যাহত, ব্যাপক ক্ষয়ক্ষতি দুপক্ষের। তেহরানের পাশে চীন পাকিস্তান, হামলা হলে পাল্টা আঘাতের হুঁশিয়ারি ট্রাম্পের। ইউনূস তারেক বৈঠকে সন্তুষ্ট সরকার, জানিয়েছেন উপদেষ্টারা। দেশের রাজনীতিতে এখন স্বস্তি দেখছেন বিশ্লেষকরা। ভোটের মাঠে ইসি শুধু রেফারির কাজ করবে, জানালেন সিইসি। নগর ভবনে চলমান আন্দোলন বিরতিহীনভাবে চলবে, ঘোষণা ইশরাক হোসেনের। শপথের বিষয়ে সরকারকে দ্রুত ফয়সালার আহ্বান। দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে আরও 169 জন ভর্তি, আরেকজনের মৃত্যু। স্বাস্থ্যবিধি মানার পরামর্শ বিশেষজ্ঞদের। চট্টগ্রামে একদিনের ব্যবধানে করোনা রোগীর সংখ্যা দ্বিগুণ। নিষেধাজ্ঞা উপেক্ষা করে সচিবালয় অভিমুখে বেসরকারি শিক্ষক হিসেবে নিয়োগ প্রত্যাশীদের মিছিল, পুলিশের লাঠিচার্জ আর সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত সংবাদ। শুরুতে ইসরায়েল ইরান হামলার প্রসঙ্গ। তৃতীয় দিনের মতো পাল্টাপাল্টি তীব্র হামলা চালিয়ে যাচ্ছে চিরশত্রু দুই দেশ ইরান ও ইসরায়েল। গেল 24 ঘন্টায় নতুন করে ইরানের 80টিরও বেশি স্থাপনায় হামলা চালিয়েছে ইসরায়েল। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়, 2টি তেল ও 1টি গ্যাস ক্ষেত্র সহ বহু স্থাপনা। আর একই সময় ইসরায়েল জুড়ে শত শত মিসাইল হামলা চালিয়েছে ইরান। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে রাজধানী তেল আবিব ও হাইফা শহরের। ইরানের হামলায় এ পর্যন্ত 13 জন নিহত ও 2 শতাধিক আহত হয়েছে। ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের 2 সদস্যকে গ্রেফতার করেছে ইরান। এদিকে যুক্তরাষ্ট্রের কোন স্থাপনায় হামলা হলে ইরানকে তছনছ করে দেওয়ার হুমকি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই পরিস্থিতিতে তেহরানের পাশে থাকার আশ্বাস দিয়েছে চীন পাকিস্তান। শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্ট। ইরানের মিসাইল হামলায় তছনছ ইসরায়েলের তেল আবিব, জেরুজালেম ও হাইফা শহর। শনিবার রাতের হামলায় আগুন জ্বলছে হাইফা তেল শোধনাগারে। ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ইসরায়েলের অসংখ্য ভবন, আর তার নিচে আটকা পড়েছে অনেকে। এসব ভবনের বিধ্বস্ত অবস্থা দেখে গাজার নিরীহ মানুষের যন্ত্রণা কিছুটা আঁচ করতে পারেন নেতানিয়াহু প্রশাসন। ইরানের হামলার পর বাতিয়াম এলাকাটি আর চেনা যাচ্ছে না। এর আগে শনিবার ইরান জুড়ে বেসামরিক ও জ্বালানি অবকাঠামোতে বোমা হামলা চালায় ইসরায়েল। ইসরায়েলি হামলায় ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদর দপ্তর ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনির নির্দেশে পাল্টা ইসরায়েলের শত শত মিসাইল ছুড়ে ইরানি বাহিনী। মুহূর্তেই ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে বিভিন্ন শহরে আঘাত হানে এসব মিসাইল। ইসরায়েলি বাসিন্দারা বাংকার সহ সুরক্ষিত স্থানে আশ্রয় নিতে এদিক ওদিক ছুটে বেড়ায়। পরমাণু ইস্যুতে ওয়াশিংটন তেহরান আলোচনার মধ্যে বিনা উস্কানিতে গেল শুক্রবার ইরান জুড়ে ব্যাপক বিমান হামলা শুরু করে ইসরায়েল, যার পাল্টা জবাব দিচ্ছে ইরানি সামরিক বাহিনী। এদিকে যুক্তরাষ্ট্র বলছে শান্তি চাইলে ইরানকে পারমাণবিক কর্মসূচি ত্যাগ করতে হবে, আর ইরান বলছে পারমাণবিক কর্মসূচি ত্যাগ করবে না তারা। এরই মধ্যে 6ষ্ঠ দফা পারমাণবিক আলোচনা থেকে সরে এসেছে তেহরান। শহীদ আরাফাত, বাংলা ভিশন নিউজ ডেস্ক। লন্ডনের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকে উপদেষ্টা পরিষদ সন্তুষ্ট, জানিয়েছেন পরিবেশ ও বন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। কোন দলের এই বিষয়ে কিছু বলার থাকলে তা প্রধান উপদেষ্টাকে বলার পরামর্শ তার। এদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন যে কোনো সময় নির্বাচনের জন্য প্রস্তুত আইন শৃঙ্খলা বাহিনী। মুহিবুল্লাহ মুহিবের রিপোর্ট। ঈদের লম্বা ছুটির পর রবিবারই কর্মমুখর হয়েছে সচিবালয়। অফিস করেছেন উপদেষ্টা সচিব সহ কর্মকর্তা কর্মচারীরা। পরিবেশ, বন ও জলবায়ু বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান সাংবাদিকদের বলেন, যে কোনো সমস্যাই সংলাপের মাধ্যমে সমাধান সম্ভব। আর সড়ক পরিবহন ও বিদ্যুৎ উপদেষ্টা ফাউজুল কবির খান বলেন, এবার ঈদের আগে 2 দিন ছুটি এবং ফিটনেসবিহীন গাড়ির জন্য ঈদে বাড়ি যাওয়ার পথে কিছুটা যানজট হয়েছে। ঈদের আগে ছুটি ছিল মাত্র 2 দিন, এর ফলে থেকে 2 দিন প্রেশার, 2 দিনে একটা প্রেশার বিল্ড আপ হয়। আর হচ্ছে যে আমাদের এখানে ওই যে ফিটনেসবিহীন গাড়ি অনেক আছে, এগুলো অনেকগুলো বিকল হয়ে রাস্তা বন্ধ করে দেয়। তো আমরা এই যে রমজানের কথা বিবেচনা করে এই বিহীন গাড়ি এবং এই যে পুরনো গাড়ির বিরুদ্ধে করে না, কিন্তু এখন এটা পুরো দমে ব্যবস্থা নেওয়া হবে। আমার কাছে পরিস্থিতিটা বেশ স্বস্তিকর মনে হচ্ছে। হ্যাঁ, আর এখন রাজনৈতিক দলগুলো তার অবস্থান থেকে কথা বলবেন,
রাজনৈতিক দলগুলো প্রধান উপদেষ্টার ব্যাপারে যদি কোনো কথা বলেন, এটা প্রধান উপদেষ্টার সাথেই ওনারা নিশ্চয়ই কথা বলবেন। প্রসেসটা এমন, আপনি রাজনীতি বলেন, নির্বাচনী বলেন, গণতন্ত্রই বলেন আর সংস্কারই বলেন, প্রত্যেকটাই ডায়ালগের মাধ্যমে আগাতে হবে। আমি সেই জন্য ডায়ালগটা হচ্ছে এটাকেই একটা সুসংবাদ মনে করি। এদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি আগের 15 বছরের তুলনায় ভালো। মানুষ আগে মনে করত থানায় ধরে নিয়ে দুটা পিটুনি আর লাথি মারাই ছিল পুলিশের কাজ। এখন সেই ধারণা বদলেছে। পুলিশ আগের চেয়ে এখন অনেক মানবিক বলেও দাবি করেন তিনি। আইন শৃঙ্খলা পরিস্থিতি নির্বাচন কেন্দ্রিক বা যে কোনো সময় নির্বাচনের ডেটটা তো ফিক্স করবে নির্বাচন কমিশন। ওনারা যেই সময় ফিক্স করবে, আমরা মনে হয় আমাদের আইন শৃঙ্খলা বাহিনী ওই সময় তারা প্রস্তুত যে কোনো অবস্থায়। হ্যাঁ, পুলিশ প্রস্তুত আছে অবশ্যই। দেখে আইজি সাহেব কি সোজা এখন শোনেন, এখন আপনারা সচল যদি ওই আগের 15 বছরের মতো ভাবেন, গেলে দুইটা পিটি মারলো পুলিশ খুব সচল। আমরা তো ওই পুলিশ চাচ্ছি না, আমরা তো মানবিক পুলিশ চাচ্ছি, যে না সবার সাথে ভালো ব্যবহার করে এবং জিনিস ভালোভাবে চলে। এখন যদি আমাদের ভাবে যে পুলিশের কাজ হবে খালি দুইটা বাড়ি মারবা, দুইটা লাথি মারবা, ওই পুলিশ তো আমরা চাচ্ছি না। আমরা পুলিশটাকে মানবিক পুলিশ, এখন পুলিশ হলো মানবিক পুলিশ। এই জন্য লোকজন ভাবতেছে পুলিশ সচল হয় না, যেহেতু ভালো ব্যবহার করে এই জন্য ভাবতেছে পুলিশ কিন্তু আগের থেকে আরও বেশি অ্যাক্টিভ। ভারতে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশকারীদের প্রপার চ্যানেলে বাংলাদেশে ফিরিয়ে দিতে সেই দেশের সরকারকে আহ্বানও জানান জাহাঙ্গীর আলম চৌধুরী। তোমরা প্রপার চ্যানেলে পাঠাও, আমরা নিয়ে নিই। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। লন্ডন বৈঠকের পর দেশের রাজনীতিতে স্বস্তি দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তারা বলছেন, প্রধান উপদেষ্টার ভাষণে নির্বাচনের সম্ভাব্য সময় জানানোর পর দেখা দেওয়া রাজনৈতিক টানাপোড়েন আপাতত থেমেছে। তবে গণহত্যার বিচারের পাশাপাশি সংস্কারের বিষয়ে অন্তর্বর্তী সরকার ও রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্য দরকার বলে মনে করেন তারা। রিপোর্ট আহমেদ সরওয়ারের। বৈঠকের পর যৌথ বিবৃতিতে জানানো হয়, আগামী বছরের রমজানের আগেই নির্বাচনের বিষয়ে একমত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও বিএনপি। সকল প্রস্তুতি সম্পন্ন করা গেলে 2026 সালের রমজান শুরু হওয়ার আগের সপ্তাহেও নির্বাচন আয়োজন করা যেতে পারে। দেশের রাজনীতির আকাশে দেখা দেওয়া কালো মেঘ এ বৈঠকের পর কাটতে শুরু করেছে বলে মত রাজনৈতিক বিশ্লেষকদের। যে নির্বাচনের সময়সীমাটা পুনর্বিবেচনা ফেব্রুয়ারি মাসে সেটি করার ব্যাপারে এক ধরনের নীতিগত ঐক্যমত্য এসেছে, সেগুলো রাজনীতিতে একটা স্বস্তিরজনক পরিস্থিতি তৈরি হয়েছে। বিএনপি বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল। আগামী নির্বাচনে তারা নির্বাচনী প্রক্রিয়া একটা বড় স্টেক হোল্ডার, তাদের সাথে একটা সমঝোতার মধ্য দিয়ে আগামী নির্বাচনটা যদি আয়োজন করা হয়, সেটি অবশ্যই মানুষেরও প্রত্যাশিত এবং আমরা মনে করি যে সুষ্ঠুভাবে গণতন্ত্রের উত্তরণের জন্য এটা ইতিবাচক। যেহেতু বলা হচ্ছিল ডিসেম্বর থেকে জুন, এখন বোঝা যাচ্ছিল না যে এটা আসলে কখন হবে। তো ওর মধ্যে একটা আবার মাঝে মাঝে বলা হচ্ছিল এই রিফর্মস হলে আমরা অনেকগুলো এমন কথাগুলো ছিল যেগুলো ক্লিয়ার ছিল না। এই বৈঠকে ওই জিনিসটা পরিষ্কার হচ্ছে যে হ্যাঁ, নির্বাচন ফেব্রুয়ারি মাসে হতে যাচ্ছে। তো তাতে আমি মনে করি যে জনগণ কিছুটা হয়তো এখন চিন্তা করবে, আচ্ছা তাহলে আমি ভোট দিতে যেতে পারবো এবং একটা নির্বাচিত সরকার দেখব। নির্বাচনের পাশাপাশি সংস্কারের বিষয়েও রাজনৈতিক দলগুলোকে এগিয়ে আসার আহ্বান এই দুই বিশ্লেষকের। রাজনীতি যেটা বলা হয় শেষ কথা নেই, কোথায় যে কি থামে। আমাদের আপাতত বাংলাদেশের জনগণ যথেষ্ট সচেতন, তো এই যেই সচেতনতা আছে তার উপরে ভর করেই আমার মনে হয় অগ্রসর হওয়া ভালো। সরকার যেটুকু করতে পারবেন, একটা ট্রায়াল শুরু হয়েছে। এই ট্রায়াল আমি মনে করি না যে ফেব্রুয়ারির মধ্যেও এটার চূড়ান্ত হয়ে যাবে কিনা আমি জানি না, বা এপ্রিলের মধ্যেও এটা চূড়ান্ত হয়ে যাবে কিনা আমরা জানি না, কারণ 10 মাসের যে অগ্রগতি সেটা। কিন্তু তারপরেও আমরা মনে করি যদি সদিচ্ছা থাকে তাহলে সেখানেও আমাদের একটা দৃশ্যমান অগ্রগতির মধ্য দিয়ে আমাদের পরবর্তীতে যাবে, এবং যারা জনগণের ভোটে ম্যান্ডেট নিয়ে যারা রাষ্ট্র ক্ষমতায় আসবেন তারা তাদের জায়গা থেকে সেটিকে অব্যাহত রাখবেন। সুষ্ঠু, স্বচ্ছ এবং গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে দেশ গণতন্ত্র উত্তরণের পথে হাঁটবে, সেই অপেক্ষা তাদের। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। সরকার নির্বাচনের তারিখ ঘোষণা করলেই লেভেল প্লেইং ফিল্ড তৈরির কাজ শুরু করবে নির্বাচন কমিশন। কোন দলের লেজুর বৃত্তি না করে একটি গ্রহণযোগ্য নির্বাচন দেওয়া হবে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার AM নাসির উদ্দিন। তিনি বলেন, ভোটের মাঠে যারা খেলে তারা খেলুক, কমিশন শুধু রেফারি হয়ে কাজ করবে। আরো জানাচ্ছেন মোবাশ্বের আহমেদ।
ঈদের লম্বা ছুটির পর রবিবার সকালে আগারগাঁয়ে নির্বাচন কমিশন ভবনে ইসি সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে ঈদ পরবর্তী মতবিনিময় সভা করেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। সভা শেষে জাতীয় নির্বাচন নিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন সিইসি। জানান, একটি সুষ্ঠু, সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে কাজ করে যাচ্ছে নির্বাচন কমিশন। আমরা কারো হুকুমে, কারো নির্দেশনায়, কারো পরিচালনায় আমরা কাজ করব না। কারো দ্বারা প্রভাবিত হয়ে নয়, কারো পক্ষে নয়, যে কোনো দলীয় স্বার্থ বিবেচনায় আপনারা কোনো কাজ করবেন না। একদম আইন অনুযায়ী নিরপেক্ষতার সাথে আপনারা দায়িত্ব পালন করবেন। সিইসি জানান, নির্বাচনে সব দলের জন্য লেভেল প্লেইং ফিল্ড থাকবে। ভোট দিয়ে পছন্দের প্রার্থী নির্বাচন করতে পারবেন ভোটাররা। কেউ যদি মনে করে থাকে যে বাক্স লুট করে নিয়ে যাব, কেন্দ্র দখল করে আমি জিতে যাব, অতীতে যা হয়েছে, তারা দিবা স্বপ্নে আছে। এই জিনিস এবার হতে দেব না ইনশাল্লাহ। জাতীয় নির্বাচনের জন্য ইসি প্রস্তুত রয়েছে বলেও জানান প্রধান নির্বাচন কমিশনার। তবে ভোটের তারিখ চূড়ান্ত করবে সরকার। নির্বাচনের তারিখ ঘোষণা করবে, নমিনেশন কবে ফাইল করবে, কবে উইথড্র করবে, কবে স্ক্রুটিনি হবে, এগুলো সব গ্যাজেটের মাধ্যমে প্রকাশ করার একটা বিধান আছে। 6 মাস 8 মাস আগে অমুক তারিখে নির্বাচন হবে এটা বলার বিধান তো এখানে নাই। তফসিলের আগে যাদের 18 বছর হবে, কমিশন তাদের সবার ভোট দেওয়ার উদ্যোগ নেবে বলেও জানানো হয়েছে। মোবাশ্বের আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐক্যমত্য কমিশনের দ্বিতীয় ধাপের মুলতবি সংলাপ শুরু হতে যাচ্ছে আগামী মঙ্গলবার। এদিন সকাল 10:30 থেকে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এই আলোচনা শুরু হবে। জাতীয় ঐক্যমত্য কমিশন 20 মার্চ থেকে 19 মে পর্যন্ত 33টি রাজনৈতিক দল ও জোটের সঙ্গে 45টি অধিবেশনে সংলাপ করে। সেখানে অনেক বিষয়ে ঐক্যমত্য হলেও কমিশনের মৌলিক প্রস্তাবে দ্বিমত ছিল রাজনৈতিক দলগুলোর। সেসব প্রস্তাবে রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্যে পৌঁছতে 2 মে থেকে দ্বিতীয় ধাপের সংলাপের উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা ও কমিশনের সভাপতি ডক্টর মোহাম্মদ ইউনূস। পরদিন বিষয়ভিত্তিক আলোচনার মাধ্যমে সংলাপের আনুষ্ঠানিকতা শুরু হয়। 3টি বিষয় আলোচনার পরে ওই দিন বৈঠক মুলতবি করা হয়। বৈঠক আবারও শুরু হচ্ছে মঙ্গলবার থেকে। বৈঠকে সংবিধানের 70 নম্বর অনুচ্ছেদ, স্থায়ী কমিটির সভাপতি মনোনয়ন, নারী প্রতিনিধিত্ব, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ ও প্রধান বিচারপতি নিয়োগ প্রক্রিয়া নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে শপথ পড়ানোর দাবিতে চলমান আন্দোলন বিরতিহীনভাবে চলবে বলে ঘোষণা দিয়েছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। তবে আন্দোলনের সময় নাগরিক সেবা চালু থাকবে বলেও জানিয়েছেন তিনি। নগরবাসীর যেন কোনো ভোগান্তি না হয় সেই দিকেও নজর রাখতে বলা হয়েছে। বিস্তারিত ইদ্রিস আলমের রিপোর্টে। মেয়র পদে বসানোর বিষয়টি শুরু না হওয়া পর্যন্ত বিরতিহীনভাবে অবস্থান কর্মসূচি চালিয়ে নেয়ার ঘোষণা দিয়েছেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। এই সময়ে নিজস্ব তত্ত্বাবধানে জন্ম, মৃত্যু নিবন্ধন সহ জরুরি নাগরিক সেবা চালু থাকলেও বন্ধ থাকবে উন্নয়ন কাজ সহ বাকি সব সেবা। আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি যে দৈনন্দিন যে সেবাগুলো রয়েছে সেই সেবাগুলোকে আমাদের তত্ত্বাবধানে চালু করা হবে, কিন্তু এর বাইরে অন্য কোনো বিভাগ বা অন্য কোনো উন্নয়নমূলক কর্মকাণ্ডের জন্য যারা এখানে আছেন তারা অফিস করতে পারবে না। এমরাও প্রধান ফটকের তালা, এটা একটা প্রতীক, এই তালাটা আমরা খুলতে পারছি না, আমরা অত্যন্ত দুঃখিত। কিন্তু জনগণের যে দৈনন্দিন যে সেবাগুলো রয়েছে, জন্ম নিবন্ধন সহ আরও ইত্যাদি যে জরুরি বিষয়গুলো রয়েছে সেগুলো কার্যকর করা হবে, সেগুলো আমাদের তত্ত্বাবধানে চালু করা হবে। রবিবার সকাল থেকে ডিএসসিসি নগর ভবনের কর্মকর্তা কর্মচারী সহ ইশরাক হোসেনের সমর্থকরা একত্রিত হয়ে অবস্থান কর্মসূচি পালন করেন। পরে বেলা 11টায় নগর ভবনে উপস্থিত হয়ে ইশরাক হোসেন এ ঘোষণা দেন। এ সময় মেয়র পদে বসানোর বিষয়টি দ্রুত সমাধান করতে সরকারের প্রতি আহ্বান জানিয়ে ইশরাক হোসেন বলেন, অন্তর্বর্তীকালীন সরকারকে শেষ কথাটি বলতে চাই, আপনারা হয়তো ভাবছেন আমি গায়ে জোরে যারা জনবল রয়েছে, জনশক্তি, তাদেরকে নিয়ে এসে এখানে দাবি করছি, আসলে কিন্তু তা না। আপনারা ভুলে যাচ্ছেন আইনি যদি কোনো অধিকার থাকে, মেয়র ইলেক্ট অর্থাৎ নির্বাচিত মেয়র হিসাবে আমাকে আপনারা কোনোভাবেই এখানে আপনারা চাইলে এখানে মুছে ফেলতে পারবেন না। আমরা চাই না এই সরকারের বৈধতা নিয়ে কোনো প্রশ্ন আসুক। আমার যে প্রাপ্য অধিকার বা জনগণের যা প্রাপ্য অধিকার সেটা যদি নিশ্চিত না করেন তাহলে কিন্তু ভবিষ্যতে আপনাদের বৈধতা নিয়ে প্রশ্ন করার সুযোগ আমার থেকে যাবে। অতএব এই সরকারকে আবারও অনুরোধ জানাচ্ছি, আপনারা দ্রুততম সময়ে এটা নিষ্পত্তি করেন। এদিকে নগর ভবনে আসা কর্মকর্তা, কর্মচারী ও নেতাকর্মীরা ইশরাক হোসেনের শপথের দাবিতে নিজেদের প্রতিক্রিয়া তুলে ধরেন।
মেয়র হিসাবে ইশরাক হোসেনকে পাই, আমরা ঢাকাবাসী মনে করি আমাদের দুর্ভোগ অনেকাংশেই লাঘব হবে। উনি বিদেশে থেকে লেখাপড়া করেছেন এবং বিদেশের মতো ঢাকাকে প্রতিষ্ঠিত করার জন্য প্রত্যয় ব্যক্ত করেছেন। আমরা তার সেই প্রত্যয়ের আশান্বিত। মাননীয় প্রধান উপদেষ্টা উনার এই জিনিসটা বোধগম্য হওয়া উচিত। উনার ভিতরে থেকে থাকা যদি কোনো উপদেষ্টা মেয়র ইঞ্জিনিয়ার ইশরাককে যদি শপথ বাক্য পাঠ করায় তাল বাহানা করে থাকেন, অচিরেই সেটা বন্ধ করে দিয়ে উনাকে শপথ বাক্য পাঠ করান। ইদ্রিস আলম, বাংলা ভিশন, ঢাকা। দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও 169 জন, মৃত্যু হয়েছে আরেকজনের। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে 28 জনে। এসব মৃত্যুর সংবাদ বাড়িয়েছে আতঙ্ক। এদিকে আতঙ্কিত না হয়ে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। বাংলাদেশের আবহাওয়ায় ডেঙ্গুকে স্থায়ী সমস্যা হিসেবে উল্লেখ করে সারা বছরই সতর্ক ও মশা নিধন কার্যক্রম চালু রাখার তাগিদ তাদের। এদিকে করোনা আক্রান্ত হয়ে আজ একজনের মৃত্যু হয়েছে, নতুন শনাক্ত হয়েছেন 26 জন। রিপোর্ট ফজলে রাব্বির। রাজধানীর মহাখালী ডিএনসিসির হাসপাতালের এই দীর্ঘ সারি ডেঙ্গু আক্রান্তদের, যাদের বেশিরভাগের বয়স 10 বছরের নিচে। রাজধানীতে ডেঙ্গু আতঙ্ক বেড়েছে ব্যাপকভাবে। দিনে দিনে সেই আতঙ্ক ছাড়িয়েছে ঢাকার বাইরেও। গেল শুক্রবার ডেঙ্গু আক্রান্ত হয়ে একদিনেই মৃত্যু হয় 5 জনের, যা চলতি বছরে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। হাসপাতালে ভর্তি রোগীর তথ্য বিশ্লেষণ করে দেখা যায় বেশি রোগী আসছেন দক্ষিণের জেলা বরগুনা থেকে। প্রথম দিকে স্বাভাবিক জ্বর মনে করায় অনেকে গুরুত্ব না দেওয়ায় বাড়ছে জটিলতা। পরশুদিন থেকে হালকা হালকা জ্বর দেখতেছিলাম, তো এরপরে খাবার দাবার অরুচি, অনীহা। এরপর বরগুনা সদর হাসপাতালে ডেঙ্গু টেস্ট করাইলাম, পজিটিভ আসছে। এরপরে ঢাকা নিয়ে আসছি। আমাদের বরগুনা কোনো ডেঙ্গুর পদক্ষেপই নেই না, কোনো মশার ওষুধ দেয় না ঠিক মতো। এই অবহেলার কারণে বরগুনা অনেক রোগী। আমার অনেক জ্বর ছিল, অনেক গাত ইউরিনে অনেক কষ্ট, খারাপ লাগছিল। এই হিসাবে এখানে আসার পর এরা ইঞ্জেকশন দিছে। সন্ধ্যায় ও ভোরে এডিস মশার প্রাদুর্ভাব বেশি থাকায় এই সময়ে মশারি টাঙিয়ে ঘুমানোর পরামর্শ মহাখালী ডিএনসিসি হাসপাতালের পরিচালকের। যেহেতু বৃষ্টি শুরু হবে, বর্ষাকাল, জমে থাকা পানিগুলো যেন কোথাও দেয়ালের কার্নিশে বা ফুলের টবে কিংবা যে কোনো আমাদের বাসন বা যে কোনো অন্যান্য তৈজসপত্রে এখানে যেন জমে না থাকে। আমরা দেখেছি যে অনেক সময় কনস্ট্রাকশন ওয়ার্ক যারা করে সেখানে কিন্তু অনেক পানি জমে থাকে। এগুলোর ব্যাপারে তাদের খেয়াল করতে হবে যেন সেখানে পানি না জমে থাকে। মশা নিধনে গ্রাম থেকে শহরের সবখানেই কার্যকর পদক্ষেপ না নিলে ডেঙ্গু বিস্তারের পাশাপাশি এবছর মৃত্যুহার আগের রেকর্ড ছাড়িয়ে যাওয়ার শঙ্কায় জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। তো ডেঙ্গুর হাত থেকে মানুষকে বাঁচানোর জন্য মূলত তো এডিস মশাকে নিয়ন্ত্রণ বা নির্মূল করতে হবে। সেই কাজটি কিন্তু সারা দেশে হচ্ছে না। এই কাজটা করার জন্য একটি জাতীয়ভাবে পরিকল্পনা প্রণয়ন করা দরকার, রাজধানী থেকে শুরু করে গ্রাম অঞ্চল পর্যন্ত। এখন পর্যন্ত সেই জাতীয় কোনো পরিকল্পনা প্রণয়ন করা হয় নাই। ডেঙ্গুতে চলতি বছরে এখন পর্যন্ত 5570 জন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। ফজলে রাব্বি, বাংলা ভিশন, ঢাকা। এদিকে চট্টগ্রামে একদিনের ব্যবধানে দ্বিগুণ হয়েছে করোনা রোগীর সংখ্যা। শনিবার পর্যন্ত চট্টগ্রামে 9 জনের শরীরে করোনা সংক্রমণ শনাক্ত হলেও গত 24 ঘন্টায় চট্টগ্রামে আরও 9 জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। চট্টগ্রামের বিভিন্ন রোগ নিরূপণ কেন্দ্রে 150 জনের নমুনা পরীক্ষায় নতুন করে 9 জনের শরীরে করোনা শনাক্ত হয়। এই নিয়ে চট্টগ্রামে 18 জনের শরীরে করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ধরা পড়ে। নতুন করে করোনা আক্রান্তদের মধ্যে 8 জন চট্টগ্রাম মহানগরীর। এদিকে করোনার সংক্রমণ বাড়লেও মানুষের মধ্যে মাস্ক পরার এবং স্বাস্থ্যবিধি মানার প্রবণতা দেখা যাচ্ছে না। করোনা সংক্রমণ ঠেকাতে জনসাধারণকে ঘন ঘন সাবান দিয়ে হাত ধোয়ার পাশাপাশি মাস্ক পরার নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য বিভাগ। নিষেধাজ্ঞা উপেক্ষা করে আজ বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের নিয়োগ প্রত্যাশীরা মিছিল নিয়ে সচিবালয় অভিমুখে যাবার চেষ্টা করলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় লাঠিচার্জের পাশাপাশি একাধিক সাউন্ড গ্রেনেড ছোড়ে পুলিশ। এতে সচিবালয় এলাকায় উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়। এসএম ফয়েজের রিপোর্টে দেখুন বিস্তারিত। দাবি আদায়ে সচিবালয়ের অভিমুখে যাত্রা করলে 17তম নিবন্ধনধারী শিক্ষকদের বাধা দেয় পুলিশ, কিন্তু বাধা ভেঙে সচিবালয়ে ঢোকার চেষ্টা করে আন্দোলনকারীরা। তাদের ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড ছোড়ে পুলিশ।
ভুক্তভোগীদের দাবি বিনা কারণে পুলিশ লাঠিচার্জ ও সাউন্ড গ্রেনেড ছুড়েছে। শততম নিবন্ধনে পাশ করছি, তা আমাদের নিয়োগে আবেদন করতে দেয়নি পঞ্চম গণবিধিতে। তাই আমরা এই দাবি আদায়ের জন্য গেছিলাম লং মার্চ করার জন্য। আমাদের বাড়ি নির্বিচারে গুলি করলো, ককটেল চালালো এই ফেসিবাদী পুলিশ। এয়ারশেল নিক্ষেপ করলো, আমার উপরে আয়া পড়ছে। ওরা এই দূষণগুলো এখনো আছে, আমাদের উপরে আয়া পড়ছে। আমরা আমরা কিন্তু ব্যারিকেড ভাঙে যাই না, আমরা এই পারে ছিলাম। বিশেষ গণবিজ্ঞপ্তির মাধ্যমে আমাদেরকে নিয়োগ দিতে হবে। পুলিশের দাবি নিষেধাজ্ঞা জারি থাকা সত্ত্বেও মিছিল নিয়ে সচিবালয়ে ঢোকার চেষ্টা করেছে আন্দোলনকারীরা। ব্যারিকেডটা যখন ভাঙার চেষ্টা করে তখন পুলিশ প্রথমে বাধা দেয়, রিকোয়েস্ট করে, এরপরে মানতেছিল না। এরা আসলে একটু বেপরোয়া হয়ে গেছে যে তাদের আসলে কিছু ন্যায্য দাবিও আছে। তো সচিবালয়তে আমরা আসলে যেতেও দিতে পারি না, ওখানে তো 144 জারি করা আছে। এই সাউন্ড গ্রেনেড মারার পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তো সাউন্ড গ্রেনেডের কারণে কিছু হয়তো বা ছোটোখাটো দু একজনের পায়ে টায়ে লাগছে, আহত হয়েছে। এর আগে রবিবার সকাল থেকে লং মার্চ টু সচিবালয় কর্মসূচি পালনের উদ্দেশ্যে প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন তারা। এস এম ফয়েজ, বাংলা ভিশন, ঢাকা। গণফোরামের সভাপতি মোস্তফা মহসিন মন্টু মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিকেল 5:10 তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে শোক জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মোস্তফা মহসিন মন্টুর বয়স হয়েছিল ৭৯ বছর। বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছিলেন তিনি। 1945 সালের 1 ফেব্রুয়ারি ঢাকায় জন্ম তার। ছাত্রজীবন থেকে তিনি আওয়ামী লীগের রাজনীতিতে যুক্ত ছিলেন। 1986 সালের তৃতীয় জাতীয় সংসদ নির্বাচনে মন্টু আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ঢাকা 3 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। 1992 সালে ডক্টর কামাল হোসেনের নেতৃত্বাধীন গণফোরামে যোগ দেন। 2009 সালে তিনি গণফোরামের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। 2018 সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি ঢাকা 2 ও ঢাকা 3 আসন থেকে গণফোরামের প্রার্থী হিসেবে এবং ঢাকা 7 আসন থেকে জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী হিসেবে নির্বাচন করে পরাজিত হন। মোস্তফা মহসিন মন্টুর মরদেহ দেখতে স্কয়ার হাসপাতালে যান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রয়াত নেতার শোক সন্তপ্ত পরিবারকে তিনি গভীর সমবেদনা জানান। জুলাই গণঅভ্যুত্থানে পুলিশের গুলিতে রংপুরে শহীদ আবু সাইদ হত্যা মামলার তদন্ত শেষ করতে আরও 1 মাস সময় দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। পরবর্তী শুনানি হবে 14 জুলাই। এছাড়া এই মামলার 4 আসামিকে একদিন করে জিজ্ঞাসাবাদের অনুমতি দেওয়া হয়েছে। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল রবিবার এই আদেশ দেন। এদিন রাষ্ট্রপক্ষ ট্রাইব্যুনালকে জানায় দ্রুত আবু সাইদ হত্যা মামলার তদন্ত শেষ হবে। এছাড়া গাজীপুরের কোনাবাড়িতে হৃদয় হত্যা মামলা এবং যাত্রাবাড়ির শনির আখড়ায় ইমাম হোসেন তাইম হত্যা মামলার তদন্ত শেষ করতে আরও 2 মাস সময় দেওয়া হয়েছে। প্রসিকিউশনের সময়ের আবেদনের পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনাল ওই সময় মঞ্জুর করেন। এই 2 মামলার পরবর্তী শুনানি 17 আগস্ট নির্ধারণ করেছে ট্রাইব্যুনাল। এর আগে এই 3 মামলায় গ্রেফতার 11 আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। ইংল্যান্ডে বাংলাদেশিদের সম্পদ জব্দ হওয়ায় প্রমাণ করে দেশ থেকে টাকা পাচার হয়েছে। পাচার হওয়া এসব অর্থ ফেরত আনতে শীঘ্রই আইনি প্রক্রিয়া শুরু হবে বলে জানান বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। রবিবার সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব তথ্য জানান। গভর্নর জানান, পাচার হওয়া টাকা উদ্ধারে আদালতের বাইরে সমঝোতা হবে কিনা সে সিদ্ধান্ত নেবে সরকার। তবে ঢালাওভাবে এ সুবিধা সবাইকে দেওয়ার সুযোগ নেই বলে মনে করেন তিনি। গভর্নর জানান, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র থেকে পাচার হওয়া অর্থ ফেরত আনা কিছুটা সহজ, কারণ এ দেশ দুটি তথ্য দিয়ে সহযোগিতা করে, কিন্তু অন্য দেশ থেকে এ প্রক্রিয়ায় পাচার হওয়া সম্পদ উদ্ধার করা কঠিন। তবে সব দেশের সঙ্গে আলোচনা চলছে বলে জানান তিনি। ব্যাংক একীভূত করার বিষয়ে গভর্নর জানান, এটি একটি চলমান প্রক্রিয়া। একীভূত করার জন্য নির্ধারিত ব্যাংকগুলোর চাকরিরতদের আতঙ্কিত হওয়ার কিছু নেই বলেও আশ্বস্ত করেন তিনি। এক প্রশ্নের জবাবে গভর্নর জানান, পাচার হওয়া টাকা উদ্ধার প্রক্রিয়া থেকে মানুষের নজর অন্যদিকে নিতেই তাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করছে দুষ্কৃতকারীরা। সমালোচনাকারীদের চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন, দেশ থেকে $1 বিদেশে নেননি তিনি। খেলার সংবাদ এবার। ক্রিকেট প্রসঙ্গ।
মঙ্গলবার শুরু হচ্ছে বাংলাদেশ শ্রীলঙ্কা টেস্ট সিরিজ। গলে সিরিজের প্রথম টেস্টটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল 10:30টায়। এদিকে বাংলাদেশের বিপক্ষে 2 টেস্ট সিরিজের প্রথম ম্যাচের জন্য 18 সদস্যের দল ঘোষণা করেছে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড। এদিকে প্রথম টেস্টকে সামনে রেখে গল স্টেডিয়ামে অনুশীলন শুরু করেছে বাংলাদেশ। গলে বাংলাদেশের বেশ কিছু সুখস্মৃতি আছে। এই মাঠে বাংলাদেশের পক্ষে টেস্টে প্রথম ডাবল সেঞ্চুরি করেছেন মুশফিকুর রহিম। একই ম্যাচে 190 রানের ইনিংস খেলেছেন মোহাম্মদ আশরাফুল। সেই দলের ক্রিকেটারদের মধ্যে শুধু মুশফিকই এখনো দলের সঙ্গে। গলের উইকেট ঐতিহ্যগতভাবে ব্যাটিং সহায়ক, যদিও কোচ ফিল সিমন্স এখনই উইকেট নিয়ে মন্তব্য করতে রাজি নন। সোমবার উইকেট দেখে টিম কম্বিনেশন ঠিক করা হবে বলে জানিয়েছেন টাইগার কোচ। টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে ওয়ানডের নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়ার প্রভাব শান্তর ব্যাটিংয়ে পড়বে না বলে আশা সিমন্সের। এদিকে শ্রীলঙ্কায় পৌঁছে অসুস্থ হয়ে পড়েছেন টেস্টের গুরুত্বপূর্ণ সদস্য ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। জ্বরের কারণে প্রথম দিনের অনুশীলনে যোগ দেননি তিনি। মিরাজকে নিয়ে শঙ্কার কিছু নেই বলে জানান সিমন্স। তার আশা সোমবারই অনুশীলনে ফিরতে পারবেন মিরাজ। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। ইরান ও ইসরায়েলের মধ্যে পাল্টাপাল্টি তীব্র হামলা অব্যাহত, ব্যাপক ক্ষয়ক্ষতি দুপক্ষের। তেহরানের পাশে চীন পাকিস্তান, হামলা হলে পাল্টা আঘাতের হুঁশিয়ারি ট্রাম্পের। ইউনূস তারেক বৈঠকে সন্তুষ্ট সরকার, জানিয়েছেন উপদেষ্টারা। দেশের রাজনীতিতে এখন স্বস্তি দেখছেন বিশ্লেষকরা। ভোটের মাঠে ইসি শুধু রেফারির কাজ করবে, জানালেন সিইসি। নগর ভবনে চলমান আন্দোলন বিরতিহীনভাবে চলবে, ঘোষণা ইশরাক হোসেনের। শপথের বিষয়ে সরকারকে দ্রুত ফয়সালার আহ্বান। দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে আরও 169 জন ভর্তি, আরেকজনের মৃত্যু। স্বাস্থ্যবিধি মানার পরামর্শ বিশেষজ্ঞদের। চট্টগ্রামে একদিনের ব্যবধানে করোনা রোগীর সংখ্যা দ্বিগুণ। নিষেধাজ্ঞা উপেক্ষা করে সচিবালয় অভিমুখে বেসরকারি শিক্ষক হিসেবে নিয়োগ প্রত্যাশীদের মিছিল, পুলিশের লাঠিচার্জ আর সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ। দর্শকের ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30টায়। এর আগে 9টায় রয়েছে নিউজ 20, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews-এ এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews-এ। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।